নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজ আবার ধর্মকথার আসরে ফিরে এলাম। আজকে বলবো অম্বুবাচী নিয়ে দু চার কথা। আপনারা সবাই জানেন অম্বুবাচী নিয়ে কী শাস্ত্রের বিধান আছে, কী ব্যাপার, কিন্তু আমাদের কিছু কিছু ধারণাও আছে যেগুলো হয়তো সঠিক নয়। আজকে জানাবো এ বছর অম্বুবাচীর প্রবৃত্তি এবং অম্বুবাচীর নৈমিত্তিক কোন সময়, কবে থেকে শুরু হচ্ছে, কটার সময় লাগছে এবং কবে অম্বুবাচী ছাড়ছে, কটার সময় ছাড়ছে। তার সঙ্গে শাস্ত্রকথা তো থাকছেই। চলে আসি আলোচনায়। তার আগে বলবো, যারা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেমন লাগছে কমেন্টসে কিন্তু অতি অবশ্যই জানাবেন, এবং প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। কারণ আপনারা এর মাধ্যমে মাসিক রাশিফল পাবেন, জ্যোতিষ আলোচনা পাবেন এবং ধর্মকথা তো থাকছেই। অম্বুবাচী, অম্ব অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ বৃদ্ধি। দীর্ঘ দাবদাহের শেষে বর্ষাকালে এই তিথি উপস্থিত হয়। সাধারণত আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পালিত হয় এই বিশেষ তিথি। মেয়েরা ঋতুমতী হলে সন্তান ধারণে উপযোগী হন। এই সময় ধরিত্রী মা বর্ষা স্নাত হয়ে গর্ভে জল ধারণ করে বা জলবৃদ্ধি করে নিজেকে সন্তান জন্মের উপযোগী করেন। কি সেই সন্তান? কারণ শস্য শ্যামলা বসুন্ধরা হতে পারেন তিনি এই সময়। শাস্ত্রে বলা হয় এই সময় দেবী যোগ নিদ্রায় রত থাকেন, তাই তাকে শাঁখ বাজিয়ে বা ঢাক ঢোল বাজিয়ে পুজো করা নিষিদ্ধ। এই সময় তাকে নিভৃত বাসের ব্যবস্থা করে দেওয়া দরকার এবং সেটাই করা হয়। সেই জন্যেই অনেক ক্ষেত্রে অনেক মন্দিরে বা আমরা দেবস্থানে দেখি গর্ভগৃহ বন্ধ রাখা হয় বা মায়ের সামনে একটা কাপড় টানিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই সময় নিত্য পূজা বন্ধ করে দেই। এটার প্রয়োজন নেই। শান্তভাবে জপ, ধ্যান, নিবেদনে অধিক ফল কিন্তু এই সময় লাভ করা সম্ভব। আসামে নীল পর্বতে যেখানে মা কামাখ্যার অধিষ্ঠান, সেখানে বিশেষ রীতি পালিত হয় এই সময়। প্রতি বছর মিথুন রাশিতে সূর্যের অবস্থানের সময় 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় এই বিশেষ তিথির পবিত্র সময়। এবছর অম্বুবাচী তিথির প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 7ই আষাঢ় 1431 অর্থাৎ 22শে জুন 2024 শনিবার সকাল 8:45 গতে। অম্বুবাচী তিথি ছাড়ছে অর্থাৎ নিবৃত্তি হচ্ছে 10ই আষাঢ় 1431 অর্থাৎ মঙ্গলবার পড়ছে সেদিন 25শে জুন 2024 রাত্রি 9:08 গতে। শাস্ত্রের বিধি মতে এই সময় নিত্যকর্ম বাদে শুভ কর্ম, বিবাহ এইগুলো নিষিদ্ধ। এই সময় সাত্ত্বিকভাবে সংযতভাবে থাকার কথা বলা রয়েছে। এই সময় বীজ বপন, পাঠ্যকর্ম নিষিদ্ধ। এই ধারণা একদম ঠিক নয় যে এই সময় মা বা দেবী অশুচি হয়ে পড়েন। অনেকে নিত্য সেবা আবার দেখি বন্ধও করে রাখেন। এটা কিন্তু সঠিক রীতি নয়। আমাদের ঘরের মেয়ে,
বা আমাদের ঘরের মায়েরা যেমন এই সময় যখন তারা ঋতুমতী হন তাদের তো বিশেষ যত্নের প্রয়োজন হয়, তাই না? একটু আলাদা বাসের, একটু তাদেরকে একাকী রাখার যে ব্যবস্থা আমাদের সমাজে চালু রয়েছে, ঠিক তেমনি দেবীর ক্ষেত্রেও এটাই কিন্তু প্রয়োজন, একটু বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় মাকে যত্ন করুন। শান্ত পরিবেশ এই সময় কিন্তু খুবই প্রয়োজন। এই সময় সংকল্প ব্যতি রেখে নিত্য পূজা অনাড়ম্বরভাবে পালন করা উচিত। মাকে কোনোভাবে স্পর্শ বা বিরক্ত করা কিন্তু একদমই উচিত নয় এই সময়। এই সময় শাস্ত্রে বলছে সর্প ভয় দূর করার জন্যে দুগ্ধ পানের বিধান আছে। এই সময় ব্রাহ্মণ যারা ব্রতধারী মানে ব্রত ধারণ করেছেন বা বিধবা রমণীরা তারা কিন্তু পাক দ্রব্য মানে রান্না করা খাবার গ্রহণের কোনো বিধান তাদের জন্যে নেই। এই 3 দিন মা কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ ভক্তদের জন্য বন্ধ থাকে, সে কথা আপনারা জানেন। এবার বলি কামাখ্যা মন্দির এবং তার সম্পর্কে 2-4 কথা যেটা শাস্ত্রে বলা আছে। অম্বুবাচী নিবৃত্তির পর বিশেষ পূজা ও শৃঙ্গারের পর মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। কথিত আছে দেবী সতীর নারী অঙ্গ এখানে যখন প্রক্ষিপ্ত হওয়ায় এই পর্বত সেই প্রবল ভার বহন করতে না পেরে মাটিতে বসে যেতে শুরু করে। এই পর্বতের বর্ণ গাত্রবর্ণ মানে পাহাড়ের যে গায়ের বর্ণ সেটি নীলাভ হয়ে যায়। তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই নীল পর্বতকে ত্রিশক্তিতে ধারণ করেন এবং পর্বতের মাটিতে বসে যাওয়ায় যে ঘটনা ঘটছিল সেটা নিবারণ করেন। আজও এই ত্রিশক্তির ওপরেই এই পর্বতের কিন্তু অধিষ্ঠান। অতি পবিত্র এই স্থান। প্রণাম করি সেই পবিত্রতম স্থানের অধিষ্ঠাত্রী দেবী মা কামাখ্যাকে। আজ এ পর্যন্তই। নমস্কার।